আসসালামু আলাইকুম। আজকে আমরা বাগধারা নিয়ে আলোচনা করব। বাগধারা আসলে কি বলছে? বাক্যের বর্গ যখন ব্যাচার্থ বা আক্ষরিক অর্থকে ছাপিয়ে ছাপিয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে বাগধারা বলে। কিরকম? যে বাগ অর্থ একটি চ্যাপ্টার রয়েছে। বাগ অর্থ বাগ অর্থ চ্যাপ্টারে আমরা দেখেছি যে কিভাবে অর্থ পাল্টে যায়। যে কিরকম? যে তার মাথায় আঘাত লেগেছে। অর্থাৎ যখন আপনি এটি বলছেন তার মাথায় আঘাত লেগেছে, মাথা বললে মাথা শব্দটি কারণে যে ইমেজটা আমাদের আসে সেটিকে আমরা বলছি যে তার মাথায় আঘাত লেগেছে। তো অর্থাৎ মাথা শব্দটি উচ্চারণ করলে মাথা চিত্র আমাদের সামনে ভাসে। সেটি হচ্ছে তার এই যে ব্যাচার্থ বা আক্ষরিক অর্থ। তাহলে আক্ষরিক অর্থ কি? আপনি যে শব্দটা উচ্চারণ করলে সেই শব্দটাই আপনার মাথায় কাজ করে এবং ইমেজ বা ছবি আকারে আসে, সেটি হচ্ছে এখানে ব্যাচার্থ বা আক্ষরিক অর্থ। আরেকটা বিষয় রয়েছে লক্ষ্যার্থ। এই লক্ষ্যার্থটা হচ্ছে বাগধারা। কিরকম? যে মাথায় পথের মাথায় দেখা হবে। এই যে বলছি পথের মাথা, তাহলে পথের মাথা ধরুন যে এখানে একটি পথ রয়েছে এরকম, আবার এখানে রয়েছে। তাহলে এই যে এদিক দিয়ে এ যাচ্ছে আর এদিক দিয়ে যাচ্ছে কি? বি যাচ্ছে। ফলে এ আর বি যে দেখা করবে, তারা দেখাচ্ছে এই পথের মাথায়। এই পথের মাথা হচ্ছে এটি, এই পথের মাথা এটি। ফলে পথের মাথা যখন বলছে সেটি কিন্তু প্রান্তকে বোঝাচ্ছে। প্রান্ত, পথের মাথা, প্রান্ত বা শেষ। দেখুন, এই যে পথের মাথায় দেখা হবে, এটি কি এই মাথার মতো? এই যে তার মাথায় আঘাত লেগেছে, একই অর্থ প্রকাশ করছে। এখানে এই বাক্যে যখন বলছি তার মাথায় আঘাত লেগেছে, তখন আমরা এই যে হেড বা মাথা, এটি কিন্তু ইমেজ আকারে আমাদের মাথায় আসে, চিত্র আকারে। কিন্তু যখন আপনি বলছেন পথের মাথায় দেখা হবে, তখন পথের মাথা বলতে প্রান্ত বা শেষ এই যে অবস্থানে বোঝাচ্ছে। আবার যখন বলছেন তিনি গ্রামের গ্রামের মাথা, তাহলে তিনি গ্রামের মাথা যখন আপনি বলছেন, তখন এটি কি অর্থ দাঁড়াচ্ছে? দেখুন, গ্রামের মাথা বলতে কি? মোড়লকে বোঝাচ্ছে, মোড়ল। তাহলে একটি শব্দ উচ্চারণ করলে বা একটি শব্দ বাক্যে ব্যবহার করলে সেটি যদি পাল্টে গিয়ে সেটির অর্থ যদি স্বাভাবিক থাকে, অর্থাৎ যা বলতে চাচ্ছেন সেটিকেই যদি বোঝায়, তাহলে সেটি এই যে ব্যাচার্থ বা আক্ষরিক অর্থ। ঠিক আছে? আক্ষরিক অর্থ। ঠিক আছে? এই যে আক্ষরিক অর্থ। তাহলে আক্ষরিক অর্থ যখন আমরা বলছি সেটি হচ্ছে ব্যাচার্থ। আর যখন আমরা এটি পরিবর্তন করছি, অর্থাৎ সেটির অর্থ পাল্টে যাচ্ছে, তখন সেটি লক্ষ্যার্থ। এবং এই বিষয়টিকেই বলা হচ্ছে যে বাগধারা। তাহলে বাগধারা কি বোঝাচ্ছি? যখন স্বাভাবিকভাবে যে হুবহু যে অর্থটি রয়েছে, অর্থাৎ তার আবিধানিক যে অর্থটি রয়েছে, সেটি যখন ঠিক থাকছে, সেটি হচ্ছে আক্ষরিক ব্যাচার্থ বা আক্ষরিক অর্থ। আর যখন সে পাল্টে গিয়ে নতুন নতুন অর্থ দিচ্ছে,
বাক্যে ব্যবহারের কারণে তখন কিন্তু দেখা যাচ্ছে, বা এখানে অভিজ্ঞতা, লোকমুখে প্রচলিত কাহিনী, এই সব কিছুর কারণে যখন সে পাল্টে যাচ্ছে, পাল্টে গিয়ে তখন সে কি দাঁড়াচ্ছে, যে লক্ষ্যার্থ হিসেবে কাজ করছে, যাকে আমরা বলছি বাগধারা। তার মানে বাগধারা এরকম কিছু বিষয় যেগুলো আমাদেরকে নতুন একটা অর্থের ভিন্নতা প্রদান করে থাকে। এবার আমরা দেখব যে আমাদের বইয়ে যেসব বাগধারা রয়েছে সেই বাগধারাগুলো কি বলছে, এগুলো আমরা বাক্যে ব্যবহার করলে স্পষ্ট হবে। যেমন অক্কা পাওয়া, অক্কা পাওয়া, এগুলোর পিছনে লং হিস্ট্রি আছে, এগুলো আমরা যাব না, ইতিহাসের দিকে আমরা যাব না, কেন একটা অক্কা পাওয়া, কেন এরকম বাগধারা তৈরি হলো সেই দিকে আমরা যাব না। যেহেতু আমাদের কাজ হচ্ছে এখান থেকে নম্বর নিশ্চিত করা, এই নম্বর নিশ্চিত করতে হলে আমাকে এই বাগধারাগুলো বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে এবং বাক্যে প্রয়োগ করতে হবে, তাহলে এগুলো আমাদের মাথায় একেবারে কি হবে, গেঁথে যাবে। যখন আমাদের মাথায় একেবারে গেঁথে যাবে তখন কিন্তু আমরা এখান থেকে ফুল আনসার করতে পারবো এবং যে কোনো ধরনের বাগধারা আসলে আমরা কিন্তু সেটি উত্তর করতে পারবো এবং এগুলো পড়তে পড়তে একসময় মুখস্থ হয়ে যাবে। তাহলে অক্কা পাওয়া, এটির অর্থ হচ্ছে মারা যাওয়া। তাহলে এটি বাক্যে ব্যবহার করি, তিনি আজ সকালে অক্কা পেয়েছেন, তিনি আজ সকালে অক্কা পেয়েছেন। তাহলে অক্কা পাওয়া অর্থ হচ্ছে তিনি সকালে মারা গিয়েছেন। ক্লিয়ার? তাহলে এরকম ভাবে যদি আমরা খেয়াল করি যে অনেক ধরনের বাগধারা আমরা পেয়ে যাব। তারপর আমরা দেখব যে অক্ষরে অক্ষরে, অক্ষরে অক্ষরে, এটি কি বোঝাচ্ছে, তিনি অক্ষরে অক্ষরে কথা রাখেন। দেখুন, তিনি অক্ষরে অক্ষরে কথা রাখেন, তাহলে অক্ষরে অক্ষরে বলতে কি বোঝাচ্ছে, যথাযথ, হ্যাঁ, যথাযথ, তিনি তার কথা অক্ষরে অক্ষরে রেখেছেন। তাহলে অক্ষরে অক্ষরে মানে কি, এখানে যে বর্ণ ক, খ এরকম অক্ষর বোঝাচ্ছে না, মানে যথাযথভাবে, অর্থাৎ সঠিকভাবে, যথাযথ বা সঠিকভাবে তিনি তার যে কথা সেটিকে রেখেছেন। অদৃষ্টের পরিহাস, তাহলে আমরা আরো লিখব অদৃষ্টের পরিহাস। অদৃষ্টের পরিহাস, অদৃষ্টের পরিহাস বলতে কি বোঝানো হচ্ছে, যে ভাগ্যের খেলা, ভাগ্যের খেলা। তাহলে এখানে যদি বলি যানজট কোনো অদৃষ্টের পরিহাস নয়, বরং মানুষের তৈরি সমস্যা। তাহলে অদৃষ্টের পরিহাস এখানে কি বোঝাচ্ছে, ভাগ্যের খেলা। তাহলে এখানে যদি বলি অদৃষ্টের পরিহাসে, অর্থাৎ ভাগ্যের খেলায় আমি হেরে গিয়েছি, এটাও হতে পারে। যে কোনো একটা বাক্য আপনি তৈরি করতে পারবেন, কিন্তু মূল যে জায়গাটা সেটিকে, এই যে অর্থ, সেটি আমাদের জানতে হবে। তারপর আছে অনধিকার চর্চা। অনধিকার চর্চা, অনধিকার চর্চা অর্থ কি? অনধিকার চর্চা অর্থ হচ্ছে অপরের বিষয়ে হস্তক্ষেপ করা। এটি কিরকম হতে পারে, দেখুন, দুইজন মানুষ কথা বলছেন,
এবং তারা ব্যক্তিগত বিষয়ে কথা বলছেন বা পারিবারিক বিষয়ে কথা বলছেন, এবং আপনি হঠাৎ করে বেড়াতে গিয়েছেন। সেখানে বেড়াতে যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি বিষয় নিয়ে কথা বলছো, তোমরা এটা করতে পারো, ওটা করতে পারো। তখন ওই দুইজনের মধ্যে একজন আপনাকে উত্তর দিল, তুমি এই বিষয়ে অনধিকার চর্চা করবে না। অর্থাৎ অন্যের অনুমতি ব্যতীত তারা দুইজন মানুষ কথা বলছে বা তিনজন মানুষ, বা কোনো একটা মিটিং চলছে বা কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে যেখানে তারা আপনাকে দাওয়াত দেয়নি বা বলেনি বা আপনার প্রতি আগ্রহ নেই, সেই বিষয়ে যদি আপনি হুট করে কথা বলতে যান বা কিছু বলতে যান, সেটাকে বলা হচ্ছে অনধিকার চর্চা। অর্থাৎ আপনার যে বিষয়ে কথা বলার অধিকার নাই বা অনুমতি নাই, সেই বিষয়ে কাজটা করতে যাওয়াই বা কথা বলাই হচ্ছে অনধিকার চর্চা। এরপর আছে যে অন্ধের যষ্টি। অন্ধের অন্ধের যষ্টি অন্ধের যষ্টি বলতে কি বোঝায়? অন্ধের যষ্টি বলতে বোঝাচ্ছে যে একমাত্র অবলম্বন, একমাত্র অবলম্বন। তার মানে যার আসলে একজন ছাড়া আর কোনো খুঁটি নাই যাওয়ার, তার নির্ভরতা নাই। যেমন বাবা মারা যাওয়ায়, স্বামী মারা যাওয়ায় বৃদ্ধ মহিলার অন্ধের যষ্টি তার ছেলে। অর্থাৎ একজন স্বামী যখন মারা যান, একজন স্ত্রীর যদি একমাত্র ছেলে থাকে, তাহলে সেই ছেলেই হচ্ছে অন্ধের যষ্টি, একমাত্র অবলম্বন। আবার আপনি এভাবে বলতে পারেন, হায় হায়, তার অন্ধের যষ্টি হারিয়ে গেছে, দুনিয়া থেকে হারিয়ে গিয়েছে, এরকমও হতে পারে। এরপর অমাবস্যার চাঁদ। অমাবস্যার অমাবস্যার চাঁদ। তাহলে অমাবস্যার চাঁদ কি বোঝাচ্ছে? যে দুর্লভ বস্তু, দুর্লভ বস্তু। আমরা সবগুলো আলোচনা করব না, গুরুত্বপূর্ণ গুলো আলোচনা করব। তো অমাবস্যার চাঁদ, আপনি কাউকে দেখে বললেন, কি ব্যাপার রহিম, তুমি তো এখন অমাবস্যার চাঁদ হয়ে গিয়েছো। অর্থাৎ যাকে আপনি দেখতেই পাচ্ছেন না, যার সাথে আপনার সচরাচর দেখা হতো। অমাবস্যাতে কি হয় দেখুন, পূর্ণিমা আর অমাবস্যা, পূর্ণিমা আর অমাবস্যা। পূর্ণিমায় কি চাঁদের আলো একবারে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে, আর অমাবস্যায় কি হয়, অন্ধকার হয়ে যায়। অন্ধকারে কি চাঁদের আলো থাকে? অন্ধকারে থাকে না। তার মানে যেটা খুব দুর্লভ, দেখাই যায় না, ঠিক এরকম একটা বিষয়। তাহলে অমাবস্যার চাঁদ, যে তোমাকে আজকাল দেখাই যাচ্ছে না, তুমি তো অমাবস্যার চাঁদ হয়ে গিয়েছো। তারপর দেখা যাচ্ছে যে অরণ্যে রোদন। অরণ্যে রোদন কি? অরণ্যে রোদন হচ্ছে নিষ্ফল আবেদন। অরণ্যে রোদন, রোদন মানে কান্না। তাহলে এটি হচ্ছে নিষ্ফল, নিষ্ফল আবেদন। এবং আপনি লিখছেন যে জমিদার, জমিদার সাহেবের, সাহেবের কাছে অরণ্য কিছু চাওয়া, জমিদার সাহেবের কাছে কিছু চাওয়া অরণ্যে রোদন ছাড়া আর কিছুই নয়। তার মানে দেখুন, জমিদার সাহেবের কাছে কিছু চাওয়া অরণ্যে রোদন ছাড়া আর কিছুই নাই। অর্থাৎ জমিদার সাহেব খুব কিপটা লোক, এবং তার কাছে আপনি যদি কিছু চান, সেটি অরণ্যে রোদন। অরণ্যে রোদন মানে কি? নিষ্ফল আবেদন। অর্থাৎ যে আবেদন আপনার গ্র্যান্টেড হবে না, এই আবেদন বাতিল হয়ে যাবে, সেটি হচ্ছে নিষ্ফল আবেদন। এরপর আমরা দেখব যে অর্ধচন্দ্র। অর্ধচন্দ্র মানে হচ্ছে গলা, অর্ধচন্দ্র মানে হচ্ছে গলা ধাক্কা। তিনি অর্ধচন্দ্র খেয়ে বাড়িতে ফিরলেন। দেখা গেছে রাস্তায় তিনি একজন ব্যক্তি অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা খেয়ে তিনি বাড়িতে ফিরেছেন।
তারপর আমরা আরো লিখবো যে আকাশ কুসুম। আকাশ কুসুম কিরকম? আকাশ কুসুম, তাহলে এটি হচ্ছে অসম্ভব, অসম্ভব কল্পনা, যেটি আসলে সম্ভব না। আকাশ কুসুম অসম্ভব কল্পনা, অল্প বিনিয়োগে বেশি লাভ, অল্প বিনিয়োগে বেশি লাভ, আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। তারপর যদি বলি ছেঁড়া কাঁথায় শুয়ে আকাশ কুসুম কল্পনা করতে নেই। আকাশ কুসুম মানে অসম্ভব, যেটা ঘটতেই পারে না। তো এরকম বিষয়গুলোকে আকাশ কুসুম দিয়ে এখানে অর্থ হচ্ছে আকাশ কুসুম কল্পনা করে লাভ নেই, পা মাটিতে রাখো। অর্থাৎ দেখা যাচ্ছে যে সারা বছর পড়ে নাই, গোল্ডেন এ প্লাস সে চাচ্ছে, পরীক্ষার আছে 3 দিন, 2 বছর সে কিছুই পড়ে নাই, তার মানে তার জন্য গোল্ডেন এ প্লাস কি? অসম্ভব কল্পনা। আগে তো পাশ করাটাই তার জন্য জরুরি। তারপর আরো আছে 18 মাসে বছর। 18 18 মাসে বছর, তাহলে এটা কি? দীর্ঘ সূত্রিতা, দীর্ঘ সূত্রিতা। 18 মাসে মানে কি? 12 মাসে তো বছর হয়, 12 মাসে বছর হয়, তাহলে এটা স্বাভাবিক। আর এটা কি আরো 6 মাস বেশি, +6, তার মানে এটা দীর্ঘ সূত্রিতা। তারপর আদা জল খেয়ে লাগা। পরীক্ষায় পরীক্ষায় পাশের জন্য লিজা আদা জল খেয়ে পড়ছে। তাহলে মানে আদা জল খেয়ে পড়া মানে কি? আদা জল খেয়ে কোনো কাজ করা, মানে আদাও খায় নাই জলও খায় নাই, কিন্তু আসলে সে কঠোর পরিশ্রম করছে। আদা জল খেয়ে চেষ্টা মানে প্রাণপণ চেষ্টা করছে, পরীক্ষায় পাশের জন্য সে প্রাণপণ চেষ্টা করছে। তারপর দেখা যাচ্ছে যে আমড়া কাঠের ঢেঁকি। আমড়া কাঠের ঢেঁকি মানে কি? অপদার্থ। বলে তুমি একটা আমড়া কাঠের ঢেঁকি, হ্যাঁ তোমার দিয়ে কিচ্ছু হবে না, আমড়া কাঠের ঢেঁকি কোথাকার, তার মানে অপদার্থ, কোনো কাজের না, নিষ্কর্মা। এরপর আছে ইচড়ে পাকা। ইচড়ে পাকা হচ্ছে অকালপক্ষ। ইচড়ে পাকা ছেলেদের কারণে এই যে গ্রামের সভা কি মুলতবি করা হলো, ইচড়ে পাকা ছেলে। অর্থাৎ দেখা গেছে বয়স হয় নাই কিন্তু বড় বড় কথা বলে, কিছু করতে পারবে না, সেটি বলা হচ্ছে যে ইচড়ে পাকা। তারপর আছে যে আষাঢ়ে গল্প, আজগুবি গল্প, এবং অফিসের বসের কাছে আজ আষাঢ়ে গল্প করে লাভ নেই। আপনি যে অফিসে চাকরি করেন তার বস যদি 30 বছরের অভিজ্ঞ হয়, আপনি যদি 3 মাস ধরে চাকরি করে সেখানে বসকে উল্টাপাল্টা বুঝাতে যান, তাহলে আষাঢ়ের গল্প হবে না সেটা? তাহলে অফিসের বসের কাছে আষাঢ়ের গল্প করে লাভ নেই, মা বাবার কাছে আষাঢ়ের গল্প করেও লাভ নেই, কারণ বাবা মা কিন্তু সন্তানের দৌড় কত দূর পর্যন্ত সেটি ভালো করেই জানে। ঠিক এরকম ভাবে কি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পার্থক্য তৈরি হচ্ছে। এরপর আমরা পাচ্ছি যে উড়ন চণ্ডী। উড়ন উড়ন চণ্ডী, অমিত ব্যয়। তাহলে আপনি যদি বলেন এরকম এরকম উড়ন চণ্ডী ছেলে থাকলে বাবাকে পথে বসতে হবে। তাহলে এরকম উড়নচণ্ডী মানে অমিত ব্যয়ী, যে লোক আসলে প্রচুর বেহিসেবী, বা বেহিসেবী বোঝাচ্ছে মানে যে হিসেব ছাড়া খরচ করে, এরকম লোক থাকলে, হিসেব ছাড়া খরচ করলে তো রাজার ভান্ডারও ফুরিয়ে যাবে। তার মানে কার্যকর খরচ কোনটা সেটি বুঝতে পারে না, যা ইচ্ছা তাই করে। তাহলে উড়নচণ্ডী, এরকম উড়নচণ্ডী ছেলে। অনেক বাবা মা আছে যে তাদের সন্তানকে কন্ট্রোল করতে পারে না, ছেলে মেয়ে এরকম উড়নচণ্ডী থাকে, ফলে তাদেরকে কিন্তু পরে এসে সাফার করতে হয়। এরপর দেখুন উড়ে এসে জুড়ে বসা। তো দেখা যাচ্ছে যে পুরান ফকিরে ভাত পায় না, নতুন ফকিরের আমদানি, বলে না একটা কথা? অর্থাৎ দেখা যাচ্ছে একটা জায়গায় আগের যে লোকজন তারাই ছিল, নতুন করে উড়ে এসে জুড়ে বসেছে, অর্থাৎ হঠাৎ করে চলে এসেছে, অপ্রত্যাশিত ভাবে এসে জায়গা দখল করা। দেখা যাচ্ছে রাজনীতিক ক্ষেত্রে এরকম অনেকে বলে যে আমরা এখানে দীর্ঘদিন থেকে আছি, কিন্তু তিনি উড়ে এসে জুড়ে বসেছেন। তার মানে কি? বাইরের জায়গা থেকে তিনি এসে ঘাঁটি কেড়েছেন বা ওই জায়গাটা তিনি দখল করেছেন, সেটি হচ্ছে উড়ে এসে জুড়ে বসা।
তারপর উড়ুচিঠি, উড়ুচিঠি, উড়ুচিঠি মানে কি? বেনামি চিঠি, যে চিঠির নাম নেই। চিঠি যখন আপনি পাঠান, যার কাছে পাঠান তারও ঠিকানা থাকে, আবার যে পাঠায় তারও ঠিকানা থাকে। অনেক সময় চিঠি যে পাঠিয়েছে তার নাম ঠিকানা গোপন করে পাঠানো হয়, সেটি হচ্ছে উড়োচিঠি। উড়োচিঠি কিন্তু ভালো লক্ষণ না। দেখা গেছে কাউকে হুমকি দেয় উড়োচিঠি দিয়ে, কারো সম্মান নষ্ট করার চেষ্টা করে উড়োচিঠি দিয়ে, তার মানে বেনামি চিঠি, যে চিঠি যে পাঠিয়েছে তার নাম নাই, সেটি হচ্ছে উড়োচিঠি। এরপর আছে যে উত্তম মধ্যম। উত্তম মধ্যম মানে কি? প্রহার। যে ছেলেটিকে উত্তম মধ্যম দিয়ে বের করে দেওয়া হলো, দোকান থেকে বের করে দেওয়া হলো, দেখা যাচ্ছে সে চুরি করেছে, ফলে তার মালিক তাকে ধরে লোকজন ডাক দিয়ে উত্তম মধ্যম দিয়েছে। উত্তম মধ্যম মানে কি? পিটুনি দিয়েছে, পিটুনি দিয়ে তাকে বের করে দিয়েছে। এরপর আমরা দেখছি এক ঢিলে দুই পাখি মারা। এক ঢিলে দুই পাখি, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একটা কাজ করলে দুইটা লাভ হয়, সেটা হচ্ছে এক ঢিলে দুই পাখি। এক ঢিলে দুই পাখি বলছে একই প্রচেষ্টায় দুই ফল, একই প্রচেষ্টায় দুইটা ফল। তাহলে তিনি এক্ষেত্রে আমরা বলতে পারি যে যে জমির সাহেব এক ঢিলে দুই পাখি মারতে খুব অভ্যস্ত। জমির সাহেব, জমির সাহেব অর্থাৎ ধূর্ত লোক, ধান্দাবাজ লোক। জমির সাহেব এক ঢিলে দুই পাখি মারতে খুব অভ্যস্ত। অর্থাৎ নিজের দুই দিক থেকে, এক ঢিলে দুই পাখি, দুই দিক থেকে সে লাভবান হতে চায়, হতে পারে, সেটি হচ্ছে এক ঢিলে দুই পাখি। এসপার ওসপার। তো এসপার ওসপার মানে কি? চূড়ান্ত মীমাংসা, যে আজকে তোর সাথে এই বিষয়ে আমি বসবো, হয় এসপার নয় ওসপার। অর্থাৎ টাকা ধার দেওয়া নিয়ে দুই বন্ধুর মাঝে ঝামেলা হয়েছে, তখন একজন বলছে যে হয় আজকে তোর সাথে আমার এসপার ওসপার হবে, মানে চূড়ান্ত মীমাংসা হবে। এরপর আছে যে আরো যদি বলি ওজন বুঝে চলা, তো সবাইকে নিজের ওজন বুঝে চলতে হবে। তাহলে কি? অপ্রাসঙ্গিক কথা বলা যাবে না, ওজন বুঝে চলা। এখন এমন কথা আপনি একটা মিটিং এর মধ্যে বলে ফেললেন যে নিজের মান সম্মানই ডুবিয়ে দিলেন, তার মানে কি? ওজন বুঝে কথা বললেন না। তাহলে বাবা মা হন, শিক্ষক হন, বা অন্য কোনো পেশার লোকজন হন, আপনাকে নিজের অবস্থান বুঝে, ওজন বুঝে, সম্মান বুঝে কথা বলতে হবে, সেটি হচ্ছে ওজন বোঝা, ওজন বুঝে চলা। তারপর আছে কলুর বলদ। কলুর বলদ, কলুর বলদ কি বলছে? যে একটানা খাটুনি। কলুর বলদে দেখা যাচ্ছে যে মাঠে ঘাটে কলুর বলদের মতো খাটতে খাটতে বাবার জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে। অর্থাৎ একজন মানুষ যখন প্রচুর টানা একটানা পরিশ্রম করে যান, সেই পরিশ্রমকে কলুর বলদ দিয়ে সম্বোধন করা হচ্ছে। কলুর বলদ মানে হচ্ছে একটানা খাটুনি। তাহলে একটানা খাটুনি। এরপর আমরা দেখছি কুর ব্যাং, সংকীর্ণ মনা লোক। কুর ব্যাং, কুর ব্যাং সংকীর্ণ অর্থাৎ খুব ছোট মনের মানুষ, সংকীর্ণ মনা লোক। তাহলে তার মতো কুর ব্যাং আমি জীবনে দেখিনি। অর্থাৎ অনেকে আছে খুবই মন মানসিকতা ছোট, সবকিছুতে এই ঝামেলাগুলো তৈরি করে, তাদেরকে বলা হচ্ছে কুর ব্যাং, সংকীর্ণ মনা লোক। গড্ডলিকা প্রবাহ। তাহলে গড্ডলিকা প্রবাহ খুব ইম্পর্টেন্ট এটি। অন্ধ অনুকরণ, ওই যে চিলে কান নিয়েছে যেরকম, গড্ডলিকা প্রবাহ। অন্ধ অনুকরণ অর্থাৎ গড্ডলিকে ছেলেটি শিক্ষার্থীদের কখনো কখনো গড্ডলিকা প্রবাহে গা ভাসাতে নেই। তাহলে খেয়াল করুন, শিক্ষার্থীদের কখনো গড্ডলিকা প্রবাহে গা ভাসাতে নেই। শিক্ষার্থীদের বয়সটা খুব সেন্সিটিভ বয়স,
তো তারা যদি অন্ধ অনুকরণ করে তখন তাদের বিপদগামী হওয়ার চান্স থাকে, তাদেরকে মানুষ ইউজ করবে, ব্যবহার করবে। ফলে শিক্ষার্থীদের অবশ্যই যুক্তি দিয়ে বিচার করতে হবে, যুক্তি দিয়ে চিন্তা করতে হবে, যুক্তি দিয়ে পদক্ষেপ নিতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে সেটি কি সঠিক না ভুল। তাহলে অনেকে আছে অপরের পিছে পিছে ছুটে, ওই যে হ্যামিলনের বাঁশিওয়ালা যেরকম বাঁশি ফু দিয়েছিল, সবাই বাচ্চারা চলে গিয়েছিল, অন্ধ অনুকরণ। তাহলে অন্ধ অনুকরণ করা যাবে না, সেটি রাজনীতি হোক, সমাজ হোক, অর্থনীতি হোক, তারপর হচ্ছে যে কোনো ক্ষেত্রেই হোক, অন্ধ অনুকরণ কাউকেই করা যাবে না, কাউকে অন্ধ অনুকরণ না করাটাই ভালো। ফলে এটি বোঝাতে যখন আমরা বলছি গড্ডলিকা প্রবাহ, সেটির অর্থ হচ্ছে অনুকরণ। তাহলে তুমি কখনোই গড্ডলিকা প্রবাহে গা ভাসাবে না, অর্থাৎ তুমি কখনোই অন্ধ অনুকরণে যাবে না। এরপর আমরা যখন বলছি যে গভীর জলের মাছ, তিনি কি খুব গভীর জলের মাছ। গভীর জলের মাছ কি, যে খুব চালাক, মানে যাকে আপনি খুব সহজে আটকাতে পারবেন না, ধরতে পারবেন না। তারপর গায়ে ফু দিয়ে বেড়ানো, ফাঁকির মনোভাব। অনেক লোক আছে যারা গায়ে ফু দিয়ে বেড়ায়, মানে কোনো কিছুতে কারো কিছু যায় আসে না, সেটি হচ্ছে যে গায়ে ফু দিয়ে বেড়ানো। তারপর গোল্লায় যাওয়া। গোল্লায় যাওয়া হচ্ছে, এখানে লিখবো গোল্লায়, গোল্লায় যাওয়া হচ্ছে নষ্ট হওয়া, নষ্ট হওয়া। তো অনেকে বলে যে তার ছেলেটি তার ছেলেটি তার ছেলেটি নষ্ট হয়ে গিয়েছে। তারপর হচ্ছে গোড়ায় গলদ। আমরা আরো বলবো যে গোড়ায় গলদ, গো, এটি অনেক প্রচলিত, গলদ। তোমার অঙ্কটি গোড়ায়, অঙ্কটিতে গোড়ায় গলদ রয়েছে। অর্থাৎ একজন শিক্ষার্থী অঙ্ক করা শুরু করেছে, তার মানে শুরুতেই ভুল। আপনি কোনো একটা কাজ করলেন, প্রথমে ধীর স্থির শান্তভাবে করতে হবে। প্রথমে স্টার্ট করলেন, শুরুতেই ভুল, তখন আপনার সম্পর্কে কি হবে, নেগেটিভ ধারণা হবে। সেটি হচ্ছে গোড়ায় গলদ। তারপর ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম কিছুই না, ঘোড়ার ডিম কি কাজ করলাম। তারপর এখানে চশমখোর। চশমখোর মানে বেহায়া, তার মতো চশমখোর লোক আমি আর জীবনে দেখিনি, চশমখোর। এরপর আমরা বলছি চীনে যোগ, নাছোড়বান্দা। তিনি তার রফিক সাহেব চীনে নাছোড়বান্দা, চীনে যোগের মতো কোনো কাজ স্বার্থ হাসিল না হওয়া পর্যন্ত লেগেই থাকেন। তাহলে আমরা আবার গুছিয়ে বলি যে রফিক সাহেব তার স্বার্থ হাসিল না হওয়া পর্যন্ত চীনে যুগের মতো লেগেই থাকেন। তাহলে চীনে যুগ বলতে বোঝাচ্ছে যে নাছোড়বান্দা, তিনি লেগেই থাকেন। তারপর ছাপোষা। ছাপোষা, ছাপোষা মানে কি, অত্যন্ত গরিব, অত্যন্ত গরিব। এখন যদি বলি যে ছাপোষা অত্যন্ত গরিব, ছাপোষা লোক আমি, এখানে যদি বলি ছাপোষা লোক আমি, এসব নিয়ে ভাবার সময় নেই। ছাপোষা মানে অত্যন্ত গরিব মানুষ, যে পলিসি মেকিং একটা রাষ্ট্রের নীতি নির্ধারণে ভূমিকা রাখে না, তো তিনি বলছে আমি ছাপোষা লোক, আমি কি জানি এসবের, আমি কিছু জানি না, এরকম ভাবে। টাকার গরম। টাকার গরম মানে কি, বৃত্তের অহংকার, বিশাল অহংকার, তো সেটি হচ্ছে টাকার গরম। জিলাপির প্যাঁচ, কুট বুদ্ধি। জিলাপির প্যাঁচ মানে কি, কুট বুদ্ধি। তো অনেকের মাথায় এরকম জিলাপির প্যাঁচ এর মতো মনে করেন একটার পর একটা কুট বুদ্ধি দিতেই থাকে, এরকম, সেটি হচ্ছে জিলাপির প্যাঁচ। তারপর ঠোঁটকাটা। ঠোঁটকাটা হচ্ছে স্পষ্ট ভাষী। ডুমুরের ফুল, অদৃশ্য বস্তু। তুমি দেখি একবার ডুমুরের ফুল হয়ে গিয়েছো। ডুমুরের ফুল হচ্ছে অদৃশ্য, তাহলে ডুমুরের ফুল, এটার সাথে অমাবস্যার চাঁদের পার্থক্য আছে, মিল আছে। ডুমুরের ফুল, ডুমুরের ফুল অর্থ কি, যে অদৃশ্য বস্তু, অদৃশ্য বস্তু। তাহলে আপনি যখন বলছেন তুমি দেখছি ডুমুরের ফুল হয়ে গিয়েছো, মানে তুমি অদৃশ্য বস্তু হয়ে গিয়েছো। তুমি দেখছি ডুমুরের ফুল হয়ে গিয়েছো, তার মানে তুমি অদৃশ্য বস্তু হয়ে গিয়েছো। তালকানা। তালকানা কি বোঝাচ্ছে,
যে তালকানা, তালকানা হচ্ছে কাণ্ড জ্ঞানহীন। এখানে আমরা লিখলাম যে তার মতো তালকানা লোক, তালকানা লোক দিয়ে আমাদের চলবে না। অর্থাৎ তার মতো তালকানা লোক দিয়ে কি হবে, আমাদের চলবে না। এরপর আমরা পাচ্ছি যে তাসের ঘর, তাসের ঘর এটি অনেক আসে। তাসের ঘর হচ্ছে ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী বা স্বল্প স্থায়ী, ক্ষণস্থায়ী বা স্বল্প স্থায়ী। এবং আপনি বলছেন যে বাবার চাকরি চলে যাওয়ায় মায়ের সব স্বপ্ন, বাবার চাকরি চলে যাওয়ায় মায়ের সব স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে গেল। তাহলে এখানে যদি বলি বাবার চাকরি চলে যাওয়ায় মায়ের সব স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে গেল। তাহলে বাবার চাকরি চলে যাওয়ায় মায়ের সব স্বপ্ন তাসের ঘর, তাসের ঘর কি মানে সব স্বল্প, একবারে ক্ষণস্থায়ী, অল্প। তীর্থের কাক, এরপর আমরা পাচ্ছি যে তীর্থের কাক, তীর্থের কাক, তীর্থের কাক কি বোঝাচ্ছে? তীর্থের কাক বলতে বোঝাচ্ছে সুযোগ সন্ধানী, সুযোগ সন্ধানী। তো এটি ধরুন আপনি সফল হলেন, আপনি সফল হলে তীর্থের কাকের অভাব হবে না। কিরকম? আপনি যদি বলেন যে রাজনীতিতে তীর্থের কাকের অভাব হয় না, তাহলে আমাদের বইয়ে কি বলছে যে শরণার্থীরা রিলিফের চালের জন্য তীর্থের কাকের মতো বসে আছে। তেল মাখানো তোষামোদ, তেলবাস তোষামোদ, তেল মাখানো। এরকম দা কুমড়া সম্পর্ক, দা কুমড়া সম্পর্ক কি? দা কুমড়া, দায়ের সাথে কুমড়া দিলে কিন্তু কেটে যায়, আবার কুমড়ার উপরে যদি দা ফেলে দেন সেটিও কেটে যায়। তাহলে দা কুমড়া, দা কুমড়া সম্পর্ক, দা কুমড়া সম্পর্ক বলতে বোঝাচ্ছে শত্রুতা। তাহলে জমি নিয়ে, জমি নিয়ে ভাইদের মধ্যে, ভাইদের মধ্যে দা কুমড়া সম্পর্ক তৈরি হয়েছে। দেখুন জমি নিয়ে ভাইদের মধ্যে দা কুমড়া সম্পর্ক তৈরি হয়েছে, বাবার জমি নিয়ে, এরকম অনেক ক্ষেত্রে সমাজে ঘটে থাকে, ঘটছে। তাহলে দা কুমড়া মানে কি? একেবারে বিপরীত, বৈপরীত্য একটা সম্পর্ক, যেটি আসলে শত্রুতাকে এখানে নির্দেশ করছে বা প্রকাশ করছে। দুধের মাছি সুসময়ের বন্ধু, দুধের মাছি, দুধের মাছি এটা হচ্ছে সুসময়ের বন্ধু, দুধের মাছি হচ্ছে সুসময়ের বন্ধু। তাহলে সফল হলে, সফল হলে দেখবে, এখানে যদি লিখি জীবনে সফল হলে দেখবে দুধের মাছির অভাব
হবে না। জীবনে সফল হলে দেখবে দুধের মাছির কি হবে না, অভাব হবে না। ধরাকে সরা জ্ঞান করা, এটি হচ্ছে অহংকার করা। পটল তোলা, তাহলে পটল তোলা হচ্ছে মারা যাওয়া। পটল তোলা, তারপর হচ্ছে অক্কা পাওয়া, এই দুইটা হচ্ছে একই, অক্কা পাওয়া। জমি নিয়ে সংঘাত করতে গিয়ে লোকটি পটল তুলেছে। জমি নিয়ে যুদ্ধ করতে গেছে, বিরোধ, মারপিট করতে গেছে, তখন কি হয়েছে, পটল তুলেছে, মানে কি, মারা গিয়েছে। তারপর পুঁটি মাছের প্রাণ, ছোট মন পুঁটি মাছের প্রাণ, তার মতো পুঁটি মাছের প্রাণ নিয়ে বেশি দূর এগিয়ে যাওয়া যায়। তার মানে কি, ছোট মন মানসিকতা নিয়ে বেশি দূর আগানো যায় না। বাঘের দুধ, তো একটা কথা আছে এরকম প্রবাদ প্রবচন, যে কড়িতে বাঘের দুধ মেলে। অর্থাৎ টাকা থাকলে বাঘের দুধও পাওয়া অসম্ভব কিছু না, কিন্তু বাঘের দুধ পাওয়া আসলে একটু ডিফিকাল্ট। বাঘের দুধ বলতে এখানে কি বোঝাচ্ছে, যে বাঘের দুধ অসম্ভব বস্তু, যেটা আপনি সহজে পারবেন না, অসম্ভব বস্তু বাঘের দুধ। তারপর বিনা মেঘে বজ্রপাত, বাবার মৃত্যুর খবরটি ছেলেটির কাছে তার বাবার মৃত্যু বিনা মেঘে বজ্রপাতের মতো এলো। ধরা যাক একটি ছেলে, যে তার কাছে বাবার মৃত্যু কি হলো, মানে বিনা মেঘে বজ্রপাতের মতো আসলো, হঠাৎ অপ্রত্যাশিত ভাবে। দেখা যাচ্ছে সে অফিসে বসে কাজ করতেছে, ফোন আসছে যে তার বাবা মারা গেছে। তার মানে কি, বিনা মেঘে বজ্রপাত, অর্থাৎ মেঘ করলে ঘন মেঘ একেবারে কাছাকাছি আসে, তারপর মেঘের ঘর্ষণ হয়, তখন বজ্রপাত হয়, এবং দেখা গেল আকাশটা ক্লিয়ার, কিন্তু হঠাৎ করে বজ্রপাত হলো। তার মানে কি, যখন কোনো একটা বিপদ আসে তার সিম্বল দেখা যায়, কিন্তু যখন সিম্বল বা প্রতীক, যেমন বৃষ্টি আসার আগে কিন্তু মেঘ জমা হয় আকাশে, তো দেখা যাচ্ছে আকাশ ক্লিয়ার কিন্তু হুট করে বৃষ্টি চলে আসছে, এটা যেরকম অপ্রত্যাশিত, ঠিক এরকম আকাশ ক্লিয়ার, কোনো মেঘ নাই, কিন্তু বজ্রপাত ঘটেছে। ঠিক এরকম হচ্ছে যে বিনা মেঘে বজ্রপাত মানে অপ্রত্যাশিত বিপদ। তারপর ভুঁইফুর, যে নতুন আগমন, তো ক্ষমতায় থাকলে অনেক ভুঁইফুর সংগঠন গজিয়ে ওঠে। ভুঁইফুর মানে কি, নতুন আগমন, অর্থাৎ সুবিধা নেওয়ার জন্য মানে আসে, এরকম ভুঁইফুর। এরপর আছে যে মগের মুল্লুক, অরাজকতা। দেশ তো আর মগের মুল্লুক হয়ে যায়নি যে এরকম অরাজকতা চলবে। অনেক সময় আমরা বলি মগের মুল্লুক পেয়েছো নাকি, মগের মুল্লুক, এটার পিছনে একটা লং হিস্ট্রি আছে, সেদিকে আমরা যাব না। মগের মুল্লুক পেয়েছো নাকি, এটা রাখাইনের সাথে সম্পর্কিত। পেয়েছো নাকি, মগের মুল্লুক পেয়েছো নাকি, যে যা ইচ্ছা তাই করবে, অর্থাৎ মগের মুল্লুক এখানে কি বোঝাচ্ছে, যে অরাজকতা, হ্যাঁ, অরাজক পরিবেশ তৈরি করে অরাজকতা বোঝাচ্ছে। এরপর মণিকাঞ্চন যুগ, উপযুক্ত মিলন, যেমন বর তেমন কনে, যেন মণিকাঞ্চন যুগ, অর্থাৎ বর এবং কনেকে খুব মানিয়েছে, সেটি বোঝানোর জন্য মণিকাঞ্চন যুগ বোঝাচ্ছে। তারপর লেফাফা দুরস্ত মানে কি, বাইরে পরিপাটি, লেফাফা দুরস্ত, বাইরে পরিপাটি। তাহলে লেফাফা দুরস্ত বোঝাচ্ছে লোকটি লেফাফা দুরস্ত হলে কি হবে, আসলে মূর্খ। লোকটি লেফাফা দুরস্ত হলে কি হবে, আসলে লোকটি লেফাফা দুরস্ত হলে কি হবে, আসলে মূর্খ। মানে খুব ফিটফাট বাবুয়ানা ভাব, এরকম ভাব নিয়ে থাকে যে সব জানে, সব জানতা, তাদের খুব সুটেড বুটেড হয়ে থাকে, মানে বাইরে থেকে তাকে বোঝার উপায় নাই যে তার ভেতরটা আসলে ফাঁকা, কিন্তু মূর্খ, কিছু জানে না, জ্ঞানহীন। তো এরকম অনেক লোক আছে যে বাইরে বাহ্যিক পোশাক দিয়ে সে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করে যে সে আসলে বিরাট কিছু, কিন্তু আসলে ভিতরে কিছু না, সেটি সেই ক্ষেত্রে বলা হচ্ছে
লেফাফা দুরস্ত। তারপর আছে যে সপ্তমে চড়া, সপ্তমে চড়া মানে কি উত্তেজনা, উত্তেজনা, প্রচন্ড উত্তেজনা। তাহলে এখানে যদি বলি জমি নিয়ে, জমি নিয়ে সংঘাতে, জমি নিয়ে সংঘাতে ভাইদের, ভাইদের আচরণ সপ্তমে চড়েছে। তাহলে খেয়াল করুন যে ধরুন যে অনেকগুলা ভাই বোন তারা বাবার সম্পত্তি ভাগাভাগির জন্য বসছে, কথা কাটাকাটির এক জেরে তাদের মধ্যে একটা মানে বিরাট একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। সেটিকে কি বলা হচ্ছে যে জমি নিয়ে সংঘাতে ভাইদের আচরণ সপ্তমে চড়েছে। সপ্তমে চড়া মানে কি প্রচন্ড উত্তেজনা, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, সেটি হচ্ছে সপ্তমে চড়া। তারপর সোনাই সোহাগা, তো আরেকটি বাক্য আমরা লিখবো এখানে, সোনাই সোহাগা। সোনাই সোহাগা এটি বলছে উপযুক্ত মিলন, উপযুক্ত মিলন। তাহলে ধরুন যে বর কনে, তো বলছে বর কনেকে সুন্দর মানিয়েছে, এ যেন সোনাই সোহাগা। তাহলে উপযুক্ত মিলন, তো সপ্তমে চড়া এটি আমরা পড়লাম, সোনাই সোহাগা এটি পড়লাম। তারপর হাত টান, হাত টান, হাত টান, হাত টান, হাত টান হচ্ছে চুরির অভ্যাস। তো আপনি বলছেন যে ছেলেটিকে এত বিশ্বাস করো না, তার কিন্তু হাত টান রয়েছে, অর্থাৎ চুরির অভ্যাস রয়েছে, হাত টান চুরির অভ্যাস। তারপর দেখুন হাতে খড়ি, হাতে খড়ি, তো হাতে খড়ি মানে কি যে শিক্ষার শুরু, শিক্ষার শুরু, হাতে খড়ি। তাহলে এই যে হাত, হাতে কেন খড়ি রাখা হয়েছে এরকম, খড়ি বোঝাচ্ছে, বোঝাচ্ছে না, এটি কিন্তু সমাসের মধ্যে আছে। তাহলে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটি কিন্তু বহুব্রীহি সমাস। তো হাতে খড়ি, তাহলে এখানে হাতও গুরুত্বপূর্ণ না, আবার খড়িও গুরুত্বপূর্ণ না, তৃতীয় একটা অর্থকে বোঝাচ্ছে, সেটি হচ্ছে শিক্ষার গুরু শুরু। দেখা যাচ্ছে যে অনেক সময় বইমেলায় আপনারা খেয়াল করবেন যে শুক্রবার বা শনিবার যে বড় পণ্ডিত ব্যক্তিদের কাছ থেকে প্রথম স্বরে অ স্বরে আ শিখবে বাবা মায়েরা শিশুদের নিয়ে যায়, স্বরে অ, তারপরে 1, এরকম 2, 3, তারপর ক খ, এগুলো প্রথম একটা শিশু যখন লিখতে শুরু করবে তখন বাবা মা কি চায় যে তার সন্তানটি একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তির হাত দিয়ে প্রথম স্বরে অ স্বরে আ ক খ 1 2 লিখুক, ABCD লিখুক। তাহলে সেটিকে বলা হচ্ছে হাতে খড়ি। তাহলে শিক্ষার শুরু, তাহলে শিক্ষার শুরু বলতে যে সেটিকে হাতে খড়ি বোঝানো হচ্ছে। উস্তাদ রবিউল ইসলামের কাছে তার সঙ্গীত চর্চার হাতে খড়ি হয়। তাহলে উস্তাদ রবিউল ইসলামের কাছে, অর্থাৎ যিনি খুব ভালো সঙ্গীত একজন গুরু, তার সবাই চায় যে তার সন্তান যে বিষয়ে দক্ষ সে বিষয়ে একজন পণ্ডিত ব্যক্তি জ্ঞানী ব্যক্তির কাছ থেকে প্রথম হাতে খড়ি নিক। যেমন যে গান গায় ভালো বড় শিল্পীর কাছ থেকে সে গান শিখতে চায়, যে ভালো আবৃত্তি পারে তার কাছ থেকে ওরকম ব্যক্তির কাছ থেকে শিখতে চায়। তাহলে হাতে খড়ি বলতে শিক্ষার শুরু, শিক্ষা বলতে শুধু প্রাতিষ্ঠানিক এসব যে শিক্ষা তা নয়, সেটা হচ্ছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস হতে পারে, সহশিক্ষা হতে পারে, তো অনেক কিছুই হতে পারে। যে কোনো শিক্ষার ক্ষেত্রে যে যিনি দক্ষ অনেক বস অনেক বড় পর্যায়ে আছেন তার কাছ থেকে যে শিক্ষা লাভের যে চেষ্টা বা প্রথম যে ধাপ, প্রথম যে শুরু, সেটিকেই বলা হচ্ছে হাতেখড়ি। আশা করি আমরা বুঝতে পেরেছি। বাগধারাগুলো বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে এবং বইয়ে যে বাক্যগুলো আছে এর বাইরে নিজে থেকে বাক্য লিখে যদি আমরা প্র্যাকটিস করি তখন বেশি মনে থাকবে এবং এইভাবে কিন্তু একসময় আমাদের মাথায় গেঁথে যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ। সালাম আলাইকুম।